এদিকে শেষ কথা বলবেন নেত্রী হাসিনাই। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না জানিয়ে দিল জাতিসংঘ। অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে আগামী 30 জুন অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসে নয় বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন যে একটি দায়সারা গোছের নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আজ করতে পারছেন না। এদিকে ক্যান্টনমেন্টের জারি রেড অ্যালার্ট, গৃহযুদ্ধে জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে। যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে নির্বাচন। ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি। এদিকে ক্যান্টনমেন্টের জারি রেড অ্যালার্ট, গৃহযুদ্ধে জানাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। অবশেষে বন্ধ হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন দোরগোড়ায়। এক সপ্তাহ বাকি, হাতে নির্বাচন আসতে। এখনো মানুষের মনে প্রশ্ন আছে, নির্বাচন আদৌ হবে কিনা। যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে তো? এইসব প্রশ্ন রাজনীতিতে ঘোরাফেরা করছে। কারণ বর্তমান সরকার সেনা অন্তর্গত সরকার। সেনা পরিচিত সরকারের সঙ্গে এর আগে আমরা পরিচিত হয়েছি। 2007 থেকে 2008 সালে পরিচিত হয়েছিলাম। আবার এই সেনার সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। এতদিন পরে এসেও আরও এক সেনার সঙ্গে পরিচিত হয়েছে বাংলাদেশে। রাজনৈতিক মহল মনে করছে, যদি নির্বাচন না হয় তাহলে কিন্তু ক্যান্টনমেন্টেই সেই নির্বাচন ভাঙার কারণ। সামনাসামনি হয়তো বোঝা যাবে, কিন্তু নির্বাচন বাতিল করার পরিকল্পনা হয়ে যাবে। যদি বিদেশি শক্তি আসে তাহলে মাধ্যম থাকবে ক্যান্টনমেন্ট। সেনাপ্রধান বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। তারা মানুষের মন বুঝতে চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলছে। বাংলাদেশের সেনাপ্রধান প্রশাসনের সঙ্গে কথা বলছে। বুধবার সুন্দর নির্বাচন করার জন্য আমরা সক্ষম বলে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, নির্বাচনে সবাই আগ্রহী। নির্বাচনী সরকার, নির্বাচন কমিশন, পুলিশ ও সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সবাই আগ্রহী। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। 3 বাহিনীর প্রধানদের গাজীপুর জেলা পরিদর্শন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় মঙ্গলবার তিনি এই কথা বলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন, নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিকাশের মাধ্যমে কিছু মানি ট্রানজ্যাকশন হতে পারে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। কিছু অপরাধী থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না। তিনি বলেন, নির্বাচনের দিন যারা জার্জিং এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশন নেবে। অপরাধ করলে যতটুকু আইনে রয়েছে ততটুকু শাস্তি পাবে। সবাই নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, দিনে রাতে বিভিন্ন সময় অপারেশনের মাধ্যমে দুষ্কৃতকারীদের আটক করা হচ্ছে। সবসময় যেন তারা ভয় ও আশঙ্কার মধ্যে থাকে, সেই পরিবেশ অব্যাহত রাখতে হবে। আমাদের সবার উদ্দেশ্য একটাই, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের। সে উদ্দেশ্যে সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে হবে। যারা মাঠে মোতায়েন থাকবে তাদের সবার দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে। কাউকে বসে থাকা যাবে না। ভোটের দিন আগে কিংবা পরে মবহলে সেনাবাহিনীর কী ভূমিকা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ইতোপূর্বে দেখেছি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মবের ইনসিডেন্ট আমরা দেখেছি। বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা করণীয় তা করতে বদ্ধপরিকর। কিন্তু কেন এই কথা বলেছেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, বাহিনীর মধ্যে একাধিকবার অশান্তিতে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এক পক্ষ রয়েছে বিএনপির হয়ে, অন্য পক্ষ রয়েছে আওয়ামী লীগের হয়ে। যাতে পরিস্থিতি আর অবনতির দিকে না যায় সেই কারণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি বুঝে সেনা প্রধানের তরফে বলা হয়েছে, এখানে সেনাদের মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে হবে। সেনা প্রধানের তরফ থেকে বলা হয়েছে, সেনাপ্রধান কারো পক্ষ নেবে না, নিরপেক্ষভাবে কাজ করবে। বাংলাদেশে একদিনে গণভোট এবং নির্বাচন দুটো সুষ্ঠুভাবে হওয়া বাংলাদেশ সরকারের কাছে চ্যালেঞ্জ।
এদিকে শেষ কথা বলবেন নেত্রী হাসিনাই। প্রায় 1.5 বছরে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে সব থেকে বেশি বাড়বাড়ন্ত হয়েছে যে দলটির, সেটা হলো জামায়াতে ইসলামীর। 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশে যে সব জনমত সমীক্ষা হয়েছে বা হচ্ছে, তার বেশিরভাগের রিপোর্ট বলছে এবার আগের চেয়ে অনেক বেশি ভোট পেতে পারে জামায়াত। ভোটের হারেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির কাঁধের কাছে চলে আসতে পারে এই ইসলামী দলটি। আসন্ন নির্বাচনে বেশ কয়েক মাস আগেই ফ্যাসিবাদী তকমা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করে ময়দানের বাইরে রাখা হয়েছে বাংলাদেশের বৃহত্তম দল শেখ হাসিনার আওয়ামী লীগকে। তবে বাংলাদেশের নির্বাচনী পর্যবেক্ষকদের একটা বড় অংশ জোর দিয়ে বলছেন বিএনপি ও জামায়াতের ফারাক কমায় বদলের বাংলাদেশের নির্ণায়ক হয়ে উঠতে পারে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। নৌকা বাহিনী কি তবে ঠিক করে দেবে আসন্ন নির্বাচনে সরকার কারা করবে? এই আবহে মূলত দুটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের মধ্যে। প্রথমত, আওয়ামী লীগ সমর্থকেরা তাহলে ভোটে কি করবেন? দ্বিতীয়ত, একই সঙ্গে হতে চলা সংবিধান সংস্কার নিয়ে গণভোটে বা তারা কোন পক্ষ নেবেন? এই প্রশ্নের জবাবে দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা স্পষ্ট করে বলে দিয়েছেন অবৈধ দখলদার অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস সরকারের করা ভোটেরও বৈধতা নেই। গণভোটই বা কিসের? বৃহত্তম দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো ভোট হতে পারে না। বাংলাদেশে কোনো ভোট হতে পারে না, গণভোট নয়। শেখ হাসিনা আওয়ামী সমর্থক ও কর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন ভোটে সামিল না হয়ে নীরব প্রতিবাদ করেন। তারা তাই করবেন। প্রাক্তন মন্ত্রী নানক জানান, দেশের 64টি জেলার কর্মী ও সমর্থকদের সঙ্গে তাদের নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রয়েছে। শেখ হাসিনাও নিয়মিত সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। আওয়ামী লীগের সমর্থকেরা ভোট না দিলে এমনিতেই এই নির্বাচন পর্যাপ্ত ভোট পড়বে না বলে তিনি নিশ্চিত। নানক বলেন, ইউনূস ও তার সমর্থক বিএনপি এবং জামাত রীতিমতো হুমকি দিচ্ছে আওয়ামী লীগ সমর্থকদের। বলছে ভোট দিতে না গেলে বিপদে পড়তে হবে। সমস্যার সমাধান কি তবে? নাসিমের কথায় ভোটের পরে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা। তা মোকাবেলার সামর্থ্য এদের কারণেই তার সংযোজন। শেখ হাসিনা বলেছেন, যত শীঘ্রই সম্ভব দেশের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে দ্রুত একটি নির্বাচন করাতে হবে, যেখানে সব দল অংশ নেবে। আওয়ামী লীগের নেতারাও দেশে ফিরবেন, তবে এই অন্ধকার থেকে বেরোনো সম্ভব হবে। আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর কথায় কি বিচিত্র পরিস্থিতি দেখুন। স্বাধীনতা বিরোধী জামায়াত দাপি বেড়াচ্ছে, আর যে দলের নেতৃত্বে স্বাধীনতা পেল সেই আওয়ামী লীগের ওপরে চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। তবে এই অবস্থা চলবে না বলেও মনে করেন তিনি। সুজিত বলেন, 1996 এর 15 ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করিয়েছিলেন তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 300 আসনের 268টি আসনে জয় পায় বিএনপি। তারপরেও 15 দিনের বেশি টিকতে পারেনি সেই সরকার। ইস্তফা দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হয়েছিল। আগামী ভোটের পরেও তেমন কিছু হতে চলেছে বলে নিশ্চিত এই আওয়ামী লীগ নেতা। তবে শুধু পদ্মা পরে আওয়ামী লীগ সমর্থক বা রাজনৈতিক মহল নয়, বাংলাদেশের নির্বাচনে একেবারে তৃণমূল স্তরে আওয়ামী কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত কী পদক্ষেপ করেন সেদিকে নজর রয়েছে বাংলাদেশ ছাড়া ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা, এমনকি নয়াদিল্লিও। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক অদ্ভুত গুমট পরিবেশ তৈরি হয়েছে। দৃশ্যত সবকিছু স্বাভাবিক মনে হলেও তলে তলে ডক্টর মোহাম্মদ ইউনূস এক নজিরবিহীন এবং অকল্পনীয় পরিস্থিতির জাল বুনেছেন, যা কেবল দেশের রাজনীতির ইতিহাসে নয় বরং বিশ্ব রাজনীতিতেও এক বিরল উদাহরণ হয়ে থাকবে। যারা ভাবছেন যে একটি দায়সারা গোছের নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিয়ে শান্তিতে অবসরে যাবেন, তারা সম্ভবত পরিস্থিতির গভীরতা আজ করতে পারছেন না। পর্দার আড়ালে এক বিশাল খেলার ছক তৈরি হয়ে গেছে। এই ছকটি এতটাই নিখুঁত এবং কঠোর যে পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তা সে বিএনপি হোক কিংবা জামায়াত, তাদের প্রতিটি কদম হতে হবে ডক্টর ইউনূসের তৈরি করা সেই নির্দিষ্ট সীমানার ভেতরে। অনেকে একে ফাঁদ বলছেন, কেউ বলছেন শিকল, আবার কেউ বলছেন এটি 24-এর গণঅভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার এক অভিনব রক্ষা কবচ। তবে শব্দ যাই হোক না কেন, বাস্তবতা হলো আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছেন এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। এই আলোচনার গভীরে প্রবেশের আগে আমাদের বুঝতে হবে যে ডক্টর ইউনূসকে যারা সহজ সরল একজন অর্থনীতিবিদ মনে করেছিলেন, তারা এখন রীতিমতো ভিমরি খাচ্ছেন। তিনি এমন এক কঠিন মাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন যে তার তৈরি করা কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারণেই। এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং এক বিশাল রাষ্ট্র সংস্কারের নীল নকশা। আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠবেন, তবে আপনার সেই স্বপ্ন
শুরুতেই ধূলিসাৎ হয়ে যাবে। জুলাই বিপ্লবের যে রক্তক্ষয়ী সংগ্রাম এদেশে দেখেছে, সেই বিপ্লবের ফসল তথা জুলাই সনদ বাস্তবায়ন না করে ডক্টর ইউনূস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না, এটা এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট। এই গ্যারান্টিটুকু তিনি কেবল মুখে দিয়ে ক্ষান্ত হননি, বরং রাষ্ট্রীয় কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন সব পরিবর্তন নিয়ে এসেছেন যা চাইলেও পরবর্তী সরকার উপড়ে ফেলতে পারবে না। এমনকি বৈদেশিক নীতির ক্ষেত্রেও তিনি এক বিশাল পরিবর্তন এনেছেন। ভারতের সাথে সেই পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন এখন শেষ। যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খোলাখুলিভাবে দেশ চালাবেন, তারা আসলে এক মস্ত বড় বিভ্রান্তির মধ্যে আছেন। সবচেয়ে বড় চমককে অপেক্ষা করছে আগামী 9 ফেব্রুয়ারি। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে যখন নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের এক বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করবে। পৃথিবীর ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করার নজির মেলা ভার। এর মানেটা অত্যন্ত গভীর। ডক্টর ইউনূস নিশ্চিত করেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক এবং কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মর্জির উপর ঝুলে না থাকে। তিনি এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছেন। এই চুক্তির মাধ্যমে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন থেকে সুনির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। যারা দ্রুত নির্বাচনের জন্য অস্থির হয়ে উঠেছিলেন, তারা এখন বুঝতে পারছেন যে ইউনূস সরকার সংস্কারের শর্তে ক্ষমতায় এসেছিল এবং সেই সংস্কারের পূর্ণতা দিয়ে তারা বিদায় নিতে চায়। তবে এই বিদায়টা হবে এক শক্তিশালী উত্তরাধিকার বা লিগ্যাসি রেখে যাওয়ার মাধ্যমে। সেই লিগ্যাসি হলো একটি নতুন বাংলাদেশ, যেখানে ক্ষমতার অপব্যবহারের সুযোগ হবে সীমিত। চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্প্রতিক সময়ে যে লঙ্কাকাণ্ড ঘটে গেল, তা এই পুরো পরিস্থিতির জন্য ক্ষুদ্র প্রতিচ্ছবি মাত্র। হাইকোর্টের রায় দিয়েছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার বন্দরের যে কোনো চুক্তি বা বিদেশিদের পরিচালনার দায়িত্ব দিতে পারে। বিএনপি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন করছে, কারণ তারা মনে করছে এর ফলে তাদের নিয়ন্ত্রণের জায়গাগুলো হাতছাড়া হয়ে যাবে। কিন্তু